হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা উইন্ড লোড ক্যালকুলেশন প্রসিডিউর দেখব। তবে তার আগে আমাদেরকে এখানে কিছু কাজ করে নিতে হবে। আমি যদি এখানে এই যে ওয়ার্ড ফাইলটাতে যাই, আমরা এখানে জাস্ট একটু প্রথমে থিওরিটা ডিসকাস করি এবং এখানে আমি স্ট্রাকচারটা অ্যানালাইজ করব রিজিড স্ট্রাকচার এটা ধরে নিয়ে। আপনি আপনার স্ট্রাকচারটাকে রিজিড ধরবেন নাকি সেমি রিজিড ধরবেন সেটা মূলত ডিপেন্ড করে স্ট্রাকচারের টাইম পিরিয়ডের উপরে। আমাদের এই স্ট্রাকচারের টাইম পিরিয়ড ছিল 0.72। দ্যাট মিন্স আমি যদি 1/0.72 করি, এটা 1.38-এর মতো আসে। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা কি করতে পারি, আমরা স্ট্রাকচারটাকে রিজিড স্ট্রাকচার ধরে ডিজাইনটা করতে পারি। যদি এখানে টাইম পিরিয়ডটা সে 1.2 বা এরকম কিছু আসতো, সে 1/1.2, সেক্ষেত্রে স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সিটা 1-এর কম আসতো, সেক্ষেত্রে এটা 100% সেমি রিজিড হবে। এখন এটাকেও আমি চাইলে কিছুটা মডিফাই করে করে কিন্তু এটার প্রভিশনও আছে, নাই যে তা না। আপনি 0.72-কে আপনি চাইলে 40% ইনক্রিজ করতে পারেন। তবে তার আগে আপনাকে অবশ্যই মোডাল অ্যানালাইসিসটা করতে হবে। মোডাল অ্যানালাইসিস করে যদি আপনি দেখেন যে টাইম পিরিয়ড বাড়ানো পসিবল, তাহলে বাড়াবেন, ইচ্ছা অনুযায়ী বাড়ানো যাবে না। তো যাই হোক, আমি এখানে 1/বাই আনসার যদি করি, এটা কাইন্ড অফ 1-এর নিচে আসা যায়, কিন্তু তারপরেও আমি এটাকে কি রিজিড ধরে করবো। আর একটা বিষয়, এটা শুধুমাত্র টাইম পিরিয়ডের উপরে আহ, সিদ্ধান্তটা না নিয়ে আপনি যদি সিএসআই আমেরিকার একটা ওয়েবিনার আছে, সেই ওয়েবিনারটা যদি ফলো করেন, আপনি সেখানে আরেকটা বিষয় দেখবেন। যদি আপনি মনে করেন আপনার স্ট্রাকচারে ডিফারেন্সিয়াল ডিফরমেশন বা ডিসপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, স্ট্রাকচারটাকে সেমি রিজিড ধরে ডিজাইন করতে পারেন। অনেকগুলা কথা আসলে একসাথে, হ্যাঁ, শুধুমাত্র একটা ইস্যুর উপর বেস করে আপনি ডিসিশনটা নিতে পারছেন না। আচ্ছা, তো যাই হোক, আমি আসলে সেমি রিজিড ধরে বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করেছি। আবার মোডাল অ্যানালাইসিসের বিষয়টা আমার পেইড টিউটোরিয়ালে আছে। আজকে আমি মূলত স্ট্রাকচারটা কিন্তু আমি রিজিড ধরে আগাতে চাই, তাহলে সেইভাবে সেই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে সেটা আমি আলোচনা করব। তার আগে আমরা প্রথম দিকের কাজগুলো একবার দেখে ফেলি। রিজিড ধরলে সেক্ষেত্রে মূলত এই যে ইসেন্ট্রিসিটি রেশিও, এটা আপনাকে আলাদা করে একবার ক্যালকুলেট করতে হবে। এটাই হচ্ছে একটা ইস্যু যেটা সেমি রিজিডের ক্ষেত্রে লাগে না। আচ্ছা, তো এখন সবার আগে আমি যেন ভুলে না যাই, সেজন্য যেটা করব, স্ট্রাকচারের দুইটা স্টেপ আমি আগে করে ফেলি। একটা হচ্ছে এখানে ম্যাশ অ্যাসাইন করা এবং হচ্ছে ডায়াফ্রাম অ্যাসাইন করা। আমি যেহেতু ডিসিশন নিয়েই নিলাম যে এটাকে আমি রিজিড ধরেই কাজটা করব, সেহেতু এই দুইটা কাজ আমি আগে করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কি করব, সিলেক্ট সিলেক্ট অবজেক্ট টাইপ, ওয়াল এবং ফ্লোর একসাথে সিলেক্ট করলাম। এরপর আমি অ্যাসাইনে গেলাম, শেলে গেলাম, ফ্লোর অটো ম্যাশ, অটো কুকি কাট, তে আমি এখানে 600 mm করব। হ্যাঁ, এরপর আবার প্রিভিয়াস সিলেকশনে চলে যাব, অ্যাসাইনে চলে যাব, শেলে চলে যাব, দেন আমি ওয়াল অটো মেশে যাব, অটো রেক্টেঙ্গুলার ম্যাশ। এখান থেকে আমি 0.6 মিটার অর্থাৎ 600 mm দিয়ে দিলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এই যে দেখেন, ওয়ালের ক্ষেত্রে অটো আসছে আর শেলের ক্ষেত্রে কুকি কার্ড আসছে। আচ্ছা, ফাইন। এখন নেক্সট যেটা করতে হবে, আমি এখানে ডায়াফ্রাম অ্যাসাইন করে দিব। তো আমি ডিফাইনে গিয়ে, আমার মনে হয় এখানে দুইটা ডায়াফ্রামের দরকার পড়বে একদম উপরের দিকে গিয়ে। তো আমি ডায়াফ্রামে গিয়ে একটা সে দিয়ে দিয়েছে বাই ডিফল্ট, সেটা রিজিড, কিন্তু আমি অ্যাড নিউ ডায়াফ্রামে ক্লিক করে আরেকটা ডায়াফ্রাম নিয়ে নিলাম। আচ্ছা, এখন ডায়াফ্রাম আপনি এক ক্লিকেও করতে পারেন, আবার আমার মতো সময় নিয়েও করতে পারেন। তো আমি এটাই সাজেস্ট করব, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডায়াফ্রামের ওয়ার্নিংটা চলে আসে। আমি যেভাবে করছি আপনি সেভাবে হয়তো বা করলে আপনার জন্য বেটার হবে। এখন অ্যাসাইনে গেলাম, এখান থেকে আমি শেলে গেলাম, দেন আমি ডায়াফ্রামে গেলাম, D1 এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এটা হচ্ছে, দ্যাট মিন্স কি, ডায়াফ্রামের পয়েন্ট হচ্ছে এটা। আমি উপরের দিকে যাচ্ছি, আমি আবার করব কি, সিলেক্ট সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এক্স ওয়াই প্লেন, এটা নিলাম, D1, উপরের দিকে যাব,
হয়তো 2-4 মিনিট বেশি লাগবে, দ্যাটস ইট। এখানে এসে 2টা দিব, তো আমি এভাবে নেই, সমস্যা হবে না আশা করতেছি। অ্যাপ্লাই করলাম, এটাকে এভাবে নিয়ে অ্যাপ্লাই করলাম। সরি সরি, প্রথমে একটা D1 ঠিক ছিল, এটাকে সিলেক্ট করে আমি D2 দিয়ে অ্যাপ্লাই করব। আবার এটাকে সিলেক্ট করলাম, এখানে এটা D1 দিচ্ছি, এটাকে সিলেক্ট করে এটাকে আমি D2 দিয়ে দিলাম। তাহলে এই ছিল মোটামুটি ম্যাশিং এবং ডায়াফ্রাম অ্যাসাইন করার কাজ। এখন আমরা একটু থিওরিটা পড়ে ফেলি। এখন শো আনডিফর্ম শেপ দিয়ে এটা আপনি কি করতে পারেন, এই আগের লুকে ফেরত আনতে পারেন। এখানেও বিষয়টা সেম, আনডিফর্ম শেপে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন থিওরিটা একটু দেখি। প্রথমে এখানে 559 নাম্বার পেজে যেতে হবে। আচ্ছা, আমাকে একটু বিএনবিসিটাও ওপেন করতে হবে। 559 নাম্বার পেজে যদি যাই, এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী সে ক্যালকুলেশনটা করবে, দ্যাটস ইট। আচ্ছা, দেন নেক্সট উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট 574 নাম্বার পেজে যেতে হবে। 574 নাম্বার পেজে আসলাম। উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল মানে কি, বাতাস যদি দিক দিয়ে প্রবেশ করে তাহলে এই ওয়ালের উপরে সে যে প্রেসারটা দিচ্ছে সেটা উইন্ডওয়ার্ড প্রেসার, আর বেরিয়ে যাওয়ার সময় সে এই ওয়ালে যে প্রেসারটা দিচ্ছে সেটাকে আমরা বলবো লিওয়ার্ড প্রেসার। তাহলে ঢোকার সময় সে এই ওয়ালে যে প্রেসার সেটা উইন্ডওয়ার্ড, এবং বেরিয়ে যাওয়ার সময় সেটা লিওয়ার্ড। আর দুই পাশের ওয়ালে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সাইড ওয়ালের প্রেসার। এখন উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য যে সিপি এর ভ্যালু এবং লিওয়ার্ড কোফিসিয়েন্টের জন্য যে সিপি এর ভ্যালু, এটা মূলত ডিপেন্ড করবে স্ট্রাকচারের এল এবং বি এর উপরে। ওকে, তো স্ট্রাকচারের এল এবং বি কি? বাতাস যদি এক্স ডাইরেকশনে প্রবেশ করে, ওকে, তাহলে তার পারপেন্ডিকুলার যে ডাইমেনশনটা সেটাকে আমরা বলবো ই, সেটাকে আমরা বলবো বি, এবং প্যারালাল যে ডাইমেনশন সেটাকে বলবো এল। তাহলে আমি যদি এইভাবে বলি, এটা যদি আমার স্ট্রাকচার হয়, এটা যদি আমার স্ট্রাকচারের প্ল্যান হয়, সে বাতাস এদিক থেকে প্রবেশ করছে, তাহলে তার পারপেন্ডিকুলার এটা হবে কি বি, আর প্যারালাল এটা হবে কি এল। এখন বাতাস যদি সেম বিষয়টা যদি এমনটা হয় যে বাতাস আমার প্রবেশ করছে কোন দিক থেকে, ওয়াই এর দিক থেকে, হ্যাঁ, বাতাস যদি ওয়াই এর দিক থেকে প্রবেশ করে তাহলে পারপেন্ডিকুলার ডাইমেনশনটা হবে কি বি, এবং প্যারালালটা হয়ে যাবে কি এল। এইটুকু মাথায় আপনি রাখতে পারলেই চলে। আচ্ছা, তাহলে এল বাই বি রেশিও যেটাই হোক না কেন, এল বাই বি রেশিও যেটাই হোক না কেন, উইন্ডওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে এই সিপি এর ভ্যালুটা হবে কত, 0.8। ওকে, আচ্ছা, লিওয়ার্ড ওয়ালের ক্ষেত্রে আসে। হ্যাঁ, লিওয়ার্ড ওয়ালের জন্য আমরা বলা হচ্ছে 0 থেকে 1 হইলে সেটা 0.5, মাইনাস অবশ্যই দেওয়া আছে, বাট এটা ইটেপস আপনি কখন ইনপুট দিবেন না, ইটেপস এটা নিজেই বুঝবে। 2 হলে এটা কত, -0.3, এবং 4 এর চেয়ে বড় হলে এটা -0.2 হবে। আর এর মাঝামাঝি যদি থাকে, ধরেন 1 থেকে 2 এর মাঝখানে আছে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারপোলেশন করে বিষয়টা বের করতে হবে। 2 থেকে 4 এর মাঝখানে অনেকগুলো ভ্যালুই হতে পারে, এটা আপনাকে ইন্টারপোলেশন করে বের করতে হবে। আচ্ছা, এখন নেক্সট আমি যাই হচ্ছে পরের স্টেপে, সেটা হচ্ছে উইন্ডের স্পিড। এটা আপনি 603 নাম্বার পেজে পাবেন। এখানে আমরা চট্টগ্রামের জন্য ডিজাইন করছি, সেই জন্য আমি এখানে এটা নিয়ে নেব 80 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু মিটারে দেওয়া, হ্যাঁ, আর এটা ইট্যাপসে খুঁজবে মাইল পার আওয়ারে, সেক্ষেত্রে আপনাকে 2.24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা চট্টগ্রামের জন্য 179.2 বা 180 ধরতে পারেন আপনি, এমনটা পাবেন। নেক্সট আমরা বলবো সারফেস রাফনেস ক্যাটাগরি এবং এক্সপোজার টাইপ। আসলে এই সারফেস রাফনেস ক্যাটাগরির উপরেই ডিপেন্ড করছে এক্সপোজারের টাইপ। এটা আপনি পাবেন 554 নাম্বার পেজে। এখানে আমি যদি একদম শর্টকাটে বলি, আপনি যে অঞ্চলে স্ট্রাকচারটা ডিজাইন করছেন সেটা যদি তার চারপাশে সেটা যদি আরবান বা সাব আরবান এরিয়ার জন্য করেন, অর্থাৎ আরবান বা সাব আরবান এরিয়া হলে কি হবে, স্ট্রাকচারের চারপাশে বেশ কিছু অবস্টাকেল থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আপনি ধরবেন এক্সপোজার ক্যাটাগরি এ ধরবেন। আবার ধরেন আপনি আরবান বা সাব আরবানে করছেন, বাট সেটা একটা ওপেন টেরেনের দিকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শহরে বা আধা শহর অঞ্চলে করলেও যদি ওপেন টেরেন হয়,
আপনি ধরবেন কি এক্সপোজার ক্যাটাগরি বি, অর্থাৎ যেখানে স্ট্রাকচারটা ডিজাইন করছেন তার আশপাশটা যদি একটা খোলা মাঠ, হ্যাঁ, এরকম জাতীয় কিছু হয় তাহলে আপনি এক্সপোজার ক্যাটাগরি বি ধরবেন। আর এক্সপোজার ক্যাটাগরি সি বা রাফনেস সারফেস রাফনেস ক্যাটাগরি সি হবে কখন, যদি আপনি কোস্টাল এরিয়ার জন্য স্ট্রাকচারটাকে ডিজাইন করেন। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে একটা হচ্ছে যদি আশপাশে পর্যাপ্ত অবস্টাকেল থাকে তাহলে এ, আর যদি না থাকে তাহলে বি, অর্থাৎ ওপেন টেরেন থাকলে বি, আর যদি আপনি কোস্টাল এরিয়ার জন্য করেন তাহলে সি। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আসেন আপনার অকিউপেন্সি ক্যাটাগরি। এটা অলরেডি আমরা জানি আর্থওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশন, আমাদের স্ট্রাকচারের অকিউপেন্সি ক্যাটাগরি 2। ওকে, এখন আমাদেরকে ইম্পর্টেন্স ক্লাসটা দেখতে হবে। এই ইম্পর্টেন্স ক্লাসটা কোথায় পাবো, বা সরি ইম্পর্টেন্স ক্লাস বা অকিউপেন্সি ক্যাটাগরিটা আমরা অলরেডি জানি 483 নাম্বার পেজে। একটু আরেকবার নিয়ে যাই, 483 নাম্বার, এটা অলরেডি জানি অকিউপেন্সি ক্যাটাগরি 2। এই যে এখানে আপনি আগেও এসেছেন, ওকে, আর্থওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশনের সময়। এখন নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে এটার উপর ভিত্তি করে ইম্পর্টেন্স সেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। ইম্পর্টেন্স সেক্টরটা কোথায় পাবো, 604 নাম্বার পেজে পাবো। এই যে আমি বলেছিলাম উইন্ডের জন্য এক রকমের ইম্পর্টেন্স, আর্থওয়ার্কের ক্ষেত্রে পাশে আর্থওয়ার্ক লেখা ছিল, এখন লেখা আছে কি উইন্ড লোড। এখানে বেশি কিছু না, এইটা আমাদেরটা হচ্ছে ইম্পর্টেন্স ক্লাস 2, আমাদেরটা সাইক্লোন প্রোন জোন আমরা ধরবো না, তো এটা 1। আসলে এখানে জাস্ট এইটুকুর জন্য ডিফারেন্স, খেয়াল করে দেখেন, আর বাকি সবগুলা ঘুরে ফিরে কিন্তু সেম। আচ্ছা, এখন দেখেন আপনার যদি বাতাসের বেগ 44 মিটার পার সেকেন্ডের বেশি হয়, তার মানেই কিন্তু এই না যে এটা সাইক্লোন প্রোন জোন। ধরেন আমি চট্টগ্রামে 80 মিটার পার সেকেন্ড স্পিডে স্ট্রাকচারটা ডিজাইন করছে, হ্যাঁ, এখন এটা যদি সিটির সেন্টারে হয় আমার সাইক্লোন প্রোন জোন ধরার দরকার নেই, এটাই আমার মতামত আর কি, ঠিক আছে। আর যদি আপনি এটা কোস্টালের দিকে যান, ঠিক আছে, তখন আপনি কি করেন, এটা আপনি সাইক্লোন প্রোন জোন ধরেই আপনি ডিজাইনটা, বাতাস কতটুকু ইফেক্ট করতে পারে আপনার স্ট্রাকচার, এটা একটু আপনি চিন্তা করেন আর কি। আচ্ছা, এরপরে আসেন নেক্সট, আমি যদি যাই টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, এটার একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে 556 নাম্বার পেজে। 556 নাম্বার পেজে, এই যে 556 নাম্বার পেজে এটার একটা স্পেসিফিক ভ্যালু আছে 1। ওকে, এটার ভ্যালুটা 1 ধরবো। পরের স্টেপে আসতেছে এই টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, মানে কি আপনি বিল্ডিংটাকে সমতলে করছেন নাকি পাহাড়ের উপরে করছেন, এটার উপর বিষয়টা ডিপেন্ড করে। গাছ ফ্যাক্টর 556 নাম্বার পেজেই পাবো। গাছ ফ্যাক্টর মানে হচ্ছে জাস্ট 3 সেকেন্ড একটা স্ট্রাকচারের উপরে একটা একটা সর্বোচ্চ গতিবেগ এবং 3 সেকেন্ডে গতিবেগের মধ্যে একটা যদি রেশিও করি, হ্যাঁ, এই রেশিওটাকে আমরা বলতেছি কি কাস্ট ফ্যাক্টর। তো যাই হোক, মোটামুটি এটা বাতাসের স্পিডের সাথে কানেক্টেড একটা ফ্যাক্টর, অর্থাৎ সর্বোচ্চ বেগ এবং অ্যাভারেজ বেগের মধ্যে একটা রেশিও এটা। আচ্ছা, তাহলে এটা রিজিড স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি এটা ধরে নেবেন কত, 0.85। এটা রিকমেন্ডেড একটা ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, রিকমেন্ডেড ভ্যালুটা হচ্ছে কত, 0.85। আর যদি আপনি সেমি রিজিড ধরতেন, আমি এখানে হয়তো আমার পেইড টিউটোরিয়ালে বা পেইড কোর্সে দেখিয়েছি কিভাবে সেমি রিজিডের জন্য আপনি এই এক্সেলটা ফলো করে কিভাবে আপনি কি করতে পারেন, এই যে গাছ ফ্যাক্টরটা বের করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন এটা এখানে ইস্যু না। এখন নেক্সট যেটা রিজিড নাকি রিজিড না, এটা আমি অলরেডি শুরুতে টিউটোরিয়ালের শুরুতে ডিসকাস করে ফেলেছি। 517 নাম্বার পেজে আছে, তাও একবার নিয়ে যাই। এই যে বিল্ডিং অর আদার স্ট্রাকচার ফ্লেক্সিবল বা বিল্ডিং অর আদার স্ট্রাকচার রিজিড, এই যে এখানে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটা একবার পড়ে নেবেন। নেক্সট ডাইরেকশনালিটি ফ্যাক্টর, এটার ভ্যালু ফিক্স, এটা 606 নাম্বার পেজে পাবো। বিল্ডিং এর জন্য এটা খুব সম্ভবত 0.85 আমরা ধরে নিতে পারি। এই যে বিল্ডিং মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, এটা মোটামুটি 0.85। যদি আপনি সিমেন্ট সাইলো বা আপনি কোনো কমিউনিটি ট্যাঙ্ক বা চিমনি ডিজাইন করেন তাহলে একটু ভ্যালুটা চেঞ্জ হয় এই জায়গাতে, আর বাকি সব ক্ষেত্রে এটা ঘুরে ফিরে 0.85 আছে। আচ্ছা, নেক্সট আমাদেরকে যেতে হবে ইসেন্ট্রিসিটি রেশিও। ইসেন্ট্রিসিটি রেশিওটা বিষয়টা হচ্ছে আপনার স্ট্রাকচারের সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটির মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলবো কি ইসেন্ট্রিসিটি রেশিও। ঠিক আছে, ধরেন আপনি যদি এভাবে চিন্তা করেন, আমি এখানে যাই, এটা আমার স্ট্রাকচার, এটা আমার সেন্টার অফ মাস, এটা আমার সেন্টার অফ রিজিডিটি, তাহলে এদের মধ্যে একটা স্থানাঙ্কের মধ্যে ডিফারেন্স থাকবে, সেটাকে আমরা বলছি ইসেন্ট্রিসিটি রেশিও। তো এটা কিভাবে বের করব, সেমি রিজিডের ক্ষেত্রে এটা দরকার পড়ে না, বাট এই ক্ষেত্রে এটা দরকার পড়বে। আচ্ছা, তো কিভাবে বের করব, এটা আমরা আমাদের এখানে 577-এর দিকে মনে হয় কিছুটা বিষয়টা আছে। এই যে এখানে আপনি একটু দেখলে বিষয়টা বুঝতে পারবেন। তো ইসেন্ট্রিসিটি কিভাবে বের করবো, আমি এখানে একটা এক্সেল ইউজ করি। সবার প্রথমে আমি ইট্যাবসে চলে যাই। আমি এখানে অ্যানালাইজ সেট লোড কেস টু রান, এই যে এখান থেকে নিব ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি, ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার্স অফ রিজিডিটি, রান নাওতে ক্লিক করে দেন।
আবার এই ভ্যালুটা কিন্তু 0.15 এর মধ্যে থাকাটাও কিন্তু কি ম্যান্ডেটরি। যদি 0.15 এর মধ্যে না থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা আর্কিটেকচারালি কি করতে হবে, সলভ করে নিতে হবে প্রয়োজনে, ঠিক আছে। বা আপনি কলামের সাইজ, ওরিয়েন্টেশন এগুলো ঘুরাই মোটামুটি এই বিষয়টা আপনাকে কি করতে হবে, সলভ করতে হবে। অ্যানালাইসিস প্রায় ডান। ওকে, এখন আমি চলে যাব ডিসপ্লে শো টেবিল। এখান থেকে আমি স্ট্রাকচার আউটপুট, এই যে সেন্টার অফ মাস অ্যান্ড রিজিডিটি, এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এখানে একটা ডাটা চলে আসলো। এটাকে আবার A to Z আমি এখান থেকে কি করলাম, কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এক্সেলে এসে দেখি, আচ্ছা এটা এখানে পেস্ট নিচ্ছে না, একটু দেখি কি বিষয়, কন্ট্রোল C, নতুন ভার্সনে মাঝে, আচ্ছা এখানে এনাবেল এডিটিং করতে হবে, সরি, এই যে এবার পেস্ট সে নিল। ওকে, আচ্ছা এখন এইটুকু তো গেল। এখন বিএক্স এবং বিওয়াই এই দুইটা ভ্যালু বসাতে হবে। আমি একটু অটোক্যাডে আসি। আমি ধরেন এখান থেকেই করছিলাম। আপনার স্ট্রাকচারে আপনি যদি চিন্তা করেন, এই যে বাতাসের দিক থেকে প্রবেশ করতেছে, আপনি এটাকে প্রথমে এক্স ডাইরেকশন থেকে যদি প্রবেশ করে, ঠিক আছে, এক্স ডাইরেকশন থেকে যদি প্রবেশ করে তাহলে তার পারপেন্ডিকুলার এটাই হচ্ছে কি বিএক্স এবং প্যারালালটা হচ্ছে কি বিওয়াই। তাহলে এখানে এটা আমার কত, 119 ফিট 9 ইঞ্চি, তাহলে 119.75 ভাগ 3.28 কত আসে অ্যারাউন্ড, একটু নোটে রাখি, 36.50। ওকে, আর এটাকে আমি নিয়ে নিচ্ছি বিওয়াই, এই যেটাকে নিয়ে নিচ্ছি কি বিওয়াই, 79 ফিট অ্যারাউন্ড 3 ইঞ্চি, তাহলে 79 ফিট 79.25 ডিভাইডেড বাই 3.28, তাহলে 24.16, এটা মিটারে নিচ্ছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনি একটু যদি দেখেন, এই যে এই কন্ডিশনটা আমরা আসলে ক্রিয়েট অল সেট ধরেই কাজটা করব, ঠিক আছে। আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি বিষয়টা এখানে কত পাচ্ছে। এখন এটা 1.5 এর থেকে বেশি হলো কিনা, আমার কনসার্নটা আসলে এতটুকু, 36.50, ঠিক আছে। এটাকে আমি এইটুকু ড্র্যাগ করে দিব, হ্যাঁ, এই যে এই জায়গায় একটু প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আসেন, আমি যদি করি কি, আমি যদি এখান থেকে বি ওয়াইটা নিই 24.16, এটা নিলাম, এখানেও থাকতে পারে প্রবলেমটা। এই যে এখানে এই একটা ফ্লোরে, হ্যাঁ, এই যে ফার্স্ট ফ্লোরের যেই বিষয়টা, সেখানে এটা কি পয়েন্ট কিসের থেকে বড় হয়ে যাচ্ছে, 0.15 থেকে বড় হয়ে যাচ্ছে, এই জন্যই মূলত এই প্রবলেমটা হচ্ছে। এখন আসেন, আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে সমাধান করতে পারেন, একটু আগেই আলোচনা করলাম। আচ্ছা, একটু আগে আলোচনা করলাম। আর যদি মনে করেন আমার মতো যে না, আমি এটাকে আর রিজিড এই কনসেপ্টে থাকবো না, আমি সেমি রিজিডে চলে যাব, সেটাও আপনি কি করতে পারেন। তাইলে এবার আমি যেটা ডিসিশন নিয়ে ফেললাম, হ্যাঁ আমি এই স্ট্রাকচারটা দেখি আর কোনো রিজিড ধরে কাজটা করব না, সেমি রিজিডে আমি চলে যাব, ঠিক আছে। আমার কনসেপ্ট আমি কি করতে পারি, চেঞ্জ করতেই পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আমি যেটা করব, এটাকে আমি আর আর্কিটেকচারালি ভেজাল করব না, কারণ প্র্যাকটিক্যালি আমাদের যে কাজগুলো আসে সেখানে আমি বললাম আর আর্কিটেকচারাল চেঞ্জ করলাম বা স্ট্রাকচার ইচ্ছা মতো চেঞ্জ, এটা হয় না অনেক ক্ষেত্রেই, ঠিক আছে। তা আমি সেজন্য সাজেস্ট করতেছি, এক্ষেত্রে আমি এখানে কি করে দিব, এটাকে আমি আর রিজিডে থাকবো না, সেমি রিজিডে চলে যাব। তো সেমি রিজিডে যেহেতু যাব, আমি এখানে চাইলে মডার্ন অ্যানালাইসিস করে টাইম পিরিয়ডও কি করতে পারি, ইনক্রিজ করতে পারি, তাহলে স্ট্রাকচারটা আর একটু কি হবে, আরেকটু কি হবে, আপনার ইকোনমিক্যাল ডিজাইনটা হবে, দ্যাটস ইট। তাহলে আমি এখন সবার আগে ডিফাইনে চলে যাই, আমি একটু বিষয়টা দেখাই। ডিফাইন, এখান থেকে আমি ডায়াফ্রামে চলে যাই, মডিফাইতে চলে যাই, সেমি রিজিড ওকে করে দিলাম, এটাতে গেলাম, মডিফাইতে গেলাম, এটা এখন সেমি রিজিড ডায়াফ্রাম হিসেবে সেই স্ট্রাকচারে কাজ করবে, ঠিক আছে। এই যে, আচ্ছা, এখন আসেন, আমি যদি আবার অ্যানালাইজে গিয়ে চেক মডেলে যাই, সরি অ্যানালাইজে গিয়ে সেট লোড কেস টু রান, এই যে এটা আমি রান নাও যদি করি, এখন আসে এই ভ্যালুটা দেখাবে না, কারণ রিজিড স্ট্রাকচারের ডিজাইন ক্যাটাগরি এবং সেমি রিজিড স্ট্রাকচারের ডিজাইন ক্যাটাগরির মধ্যে একটা কি ডিফারেন্স আছে, সেজন্য সেই ক্ষেত্রে আর এটাকে কি করবে না, এই
এই যেটাকে কি বললাম একটু আগে, ইসেন্ট্রিসিটির যে বিষয়টা সেটা সে আর নিয়ে কাজ করবে না। আমি দেখাচ্ছি বিষয়টা। এই যে বিশেষ করে আপনার ডিফারেন্সিয়াল ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন হলে এই ধরনের ঝামেলাগুলো হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। তো এই জন্যই আমি শুরুতেই বলেছিলাম শুধু একটা ইস্যুর উপর বেস করে আপনি ডিসিশন নিতে পারবেন না। হ্যাঁ, আমি এখন ডিসপ্লে শো টেবলস, যাই হোক এখান থেকে আমি যদি এখন স্ট্রাকচার আউটপুট আমি জাস্ট দেখাচ্ছি একবার ভেরিফাই করে, এটা সে এখন দেখাবেই না, সব জিরো। এখানে যা দেখাচ্ছে কি সবকিছু জিরো। ঠিক আছে, এই যে সেন্টার অফ রিজিডিটি এখানে সব ভ্যালু কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। সেন্টার অফ মাসের জন্য সে যদিও একটা ভ্যালু দেখাচ্ছে যেহেতু এখানে ডায়াফ্রামটা দিয়েছি, বাট রিজিডিটির ক্ষেত্রে ঠিক আছে এটা ফ্লেক্সিবল স্ট্রাকচার ধরে কাজ করবে, সেজন্য সে এখানে আর কোনো ভ্যালুই কিন্তু কি আমাদেরকে শো করছে না। সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটির মধ্যে আসলে কোনো ভেরিয়েশনই নাই। ঠিক আছে, যেহেতু কোনো ভেরিয়েশনই নাই সেহেতু আমাদের কি আর এক্ষেত্রে আমাদেরকে আর ইসেন্ট্রিসিটি নিয়ে চিন্তা করা লাগছে না, যেটা করার সেটা ইট্যাপস নিজেই কি করে নিবে, ক্যালকুলেট করে নিবে, বা সেই হিসাবে সে কি করে দিবে, ডিজাইনটা করে দিবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করে দিলাম, আমরা এখানে রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করে দিলাম, দ্যাটস ফাইন। এখন আসেন ইট্যাপস আমরা ডিফাইনে গিয়ে আমরা এখান থেকে লোড প্যাটার্নে যাই। দেন এখান থেকে আচ্ছা এটা তো অ্যানালাইজড অবস্থায় আছে, এটাকে আনলক করি। ডিফাইনে গেলাম, লোড প্যাটার্নে গেলাম, উইন্ড এক্স, এখান থেকে উইন্ড। আচ্ছা, আর একটা বিষয় মনে করেন আপনি ইসেন্ট্রিসিটির ভ্যালু পাইছেন, একদিকে পাইছেন মনে করেন 0.11, মানে ওয়ান, আর একটার জন্য পাইলেন কত 0.12। কথার কথা, এটা কথাটা একটু মাথায় রাখেন। তাহলে এখানে উইন্ড এক্স উইন্ড, এখান থেকে আমি এসসি 705 দিলাম, অ্যাড নিউ লোড দিলাম, উইন্ড ওয়াই দিলাম, এটা উইন্ড দিলাম এএসসি 705, ওকে। তাহলে এবার উইন্ড এক্স এ ঢুকেন মডিফাই, আমি একটু আগে এটা বলে ফেলি। প্রথমটার জন্য আপনি এখানে 0.11 বসালেন, দ্বিতীয়টার জন্য কত 0.12 বসালেন। ঠিক আছে, এটা এক্স এর জন্য। ওয়াইতে যখন যাবেন তখন আপনি কি করবেন, এটা উল্টা হবে, প্রথমটা 0.12 এবং দ্বিতীয়টা হবে কত 0.11। কেন বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম, এটা বেশ আগে একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম আমি, সেখানে ভুলক্রমে আমি সেম রেখে দিয়েছি। ঠিক আছে, বাট স্বাভাবিক তো এটাই যে এটা আসলে রিভার্স হবে, দ্যাটস ইট। হ্যাঁ, আমি যদিও সেটা কমেন্টে পিন করে দিয়েছি, একটা পিন কমেন্ট করে বিষয়টা আমি উল্লেখ করেছি, অনেকেরই হয়তো বা বিষয়টা দৃষ্টিতে না আসতে পারে বা চোখে না পড়তে পারে, সেজন্যই মূলত আমি একটু ক্লিয়ার করে দিলাম এই টিউটোরিয়ালে। আমি মডিফাইতে যাই, এখানে আমার উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট এটা যা এল বাই বি রেশিও কত একটু দেখি আমরা। এল বাই বি রেশিও হচ্ছে এখানে আমি যদি দেখি, এখানে আমার এটা হচ্ছে 119 ফিট, 119 ফিট 9 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 79 ফিট 3 ইঞ্চি। তাহলে আমার এখানে প্রথম কেসে এক্স এর জন্য যখন করব আমার বি হবে কত, বি হবে এটা, আর এল হবে কত এটা। তাইলে আমার এখানে এল হচ্ছে 79.25 ভাগ এটা কত 119.75, 119.75। তো উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য যেটাই হোক না কেন এটা আমাদের নিশ্চয়ই মাথায় আছে, সেটা 0.8 থাকবে। হ্যাঁ, আমি যদি আরেকবার এখানে যাই, এই যে উইন্ডওয়ার্ড অ্যান্ড লিওয়ার্ড কোফিসিয়েন্ট 574, এখান থেকে দেখাই 574, 574, এই যে যাই হোক না কেন এটা 0.8 থাকবে, তাহলে এটা এখানে কিন্তু 0.8 ঠিক আছে। আর লিওয়ার্ড ওয়ালের জন্য দেখেন, লিওয়ার্ড ওয়ালের জন্য 0 থেকে 1 হলে -0.5 ধরতে বলছে, তাহলে আমি এটাই ধরে নিচ্ছি -0.5। বাট এটা আমি কি এখানে কি দিচ্ছি, কোনো মাইনাস ইনপুট দিচ্ছি না। আচ্ছা, উইন্ডের ডাইরেকশন এটা এখানে 0 থাকবে, বি কেয়ারফুল, এটা ওকে করলাম। এখানে ক্রিয়েট অল থাকলো, এটা যেমন আছে তেমনটা থাক, কোনো ইস্যু না। এখানে এটা 179.2 বসাবো। এক্সপোজার টাইপ যদি আমরা এক্সপোজার এ পাই, এটা এই টাইপ যে ধরতে হবে বি, বি পাইলে সি, সি পাইলে ডি, কারণ এই টাইপ যে এ বলতে কোনো কথা নেই। ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর 1, গাছ ফ্যাক্টর 0.85, এটাও কত 0.85। বটম স্টোর এটা গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে টপ স্ল্যাব দিতে হবে। ইনক্লুড প্যারাপেট আমরা এখানে এটা 1 মিটার দিয়ে দিই, দ্যাট মিনস 3.28 ফিট বা এরকম হইতে পারে, তাহলে আমি এটা 1 মিটার ধরলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি উইন্ড এক্স এর জন্য হিসাব নিকাশ। উইন্ড ওয়াইতে যাই,
মডিফাইতে যাই, এখানে আমরা এটাতে গেলাম, এটা তো ঠিক থাকবে, এটা তো ঠিক থাকবে। এই ক্ষেত্রে L/B রেশিও কত, এই ক্ষেত্রে উল্টা হয়ে যাবে বিষয়টা। তাহলে আমরা কি করবো, 119.75 কে, যেহেতু বলছি যেহেতু ওয়াই এর দিকে যাচ্ছে, বাতাস যদি এখন খেয়াল করেন ওয়াই দিয়ে প্রবেশ করে, তাহলে পারপেন্ডিকুলার এটা হয়ে যাবে বি, আর এটা হয়ে যাবে এল। তার মানে এল হচ্ছে 119 ফিট 9 ইঞ্চি। তাহলে 119 ফিট 9 ভাগ 79.25, 1.5। তার মানে এটা এই ক্ষেত্রে কোথায় পড়ে, এই যে 1 থেকে 2 এর মধ্যে। তো এটা আমি -0.3 ধরে নিচ্ছি, আপনি ইন্টারপোলেশন করে এক্সাক্ট ভ্যালুটা বসাইতে পারেন। তাহলে আমি -0.3, তো মাইনাস তো দিব না, আমি দিব কত, 0.3। এটাই হচ্ছে জাস্ট বিষয়, 0.3 দিলাম, এখানে যা আছে থাকলো। বাট এই ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে এটা কত করে দিতে হবে, ডাইরেকশন অ্যাঙ্গেল আপনাকে 90 করে দিতে হবে। বাকিরা যেমন আছে থাকলো 179.2। এখানে এক্সপোজার টাইপ, ইম্পর্টেন্স, এগুলো সব ঠিক থাকবে। এটা গাছ গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে টপ স্ল্যাব ইনক্লুড প্যারাপেট, এটা আমি 1 মিটার করে দিলাম। তাহলে উইন্ড লোডের ওভারঅল প্রসিডিউরটা আমরা দেখলাম, ঠিক আছে। আপনি যদি মনে করেন আপনি এই যে ফার্স্ট ফ্লোর, আমাদের স্পেশালি ফার্স্ট ফ্লোর কোথায় আমি দেখাই প্ল্যান, আমাদের এখানে এই যে ফার্স্ট ফ্লোর, এখানে এই যে আমি মোটামুটি আইডিয়া করে রাখছিলাম, এই জায়গাতে ভেজালটা হচ্ছে, কি সেই সেন্ট্রিসিটিতে ভেজালটা হচ্ছে। তো এখন আর্কিটেকচারাল একটা ডিসিশন হয়ে গেছে, এখন আমি যদি বলি এটা আমি ডিজাইন করতে পারবো না, কাইন্ড অফ সমস্যা, ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে কি করছি, এটা সেমি রিজিড ধরে ডিজাইনটা এই টাইপসকে করতে বলছি, দ্যাটস ইট। এবার আমি অ্যানালাইজে গিয়ে আরেকটা কাজ করে দিই, সেটা হচ্ছে এটা দরকার নাই, এটা করেও লাভ নাই, এটা আমি ওকে করে দিলাম। তাহলে এইভাবে আমরা, আমি আর একবার দেখি জিনিসটা হলো কিনা। আমার মনে হয় আপনারা সেট লাইট সেট লোড স্টুডেন্ট, এই যে, তাহলে এইভাবে করে জিনিসটা যদি আপনি আনচেক করে দেন আপনারা, তাহলে সেটাই বেটার হবে আর কি, এটার আর দরকার নাই। তো উইন্ড লোড অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত আজকে আমরা শেষ করলাম। আগামী পর্বে আমরা দেখি লোড কম্বিনেশন নিয়ে কাজ করব, বা সামনের দিকে যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।